শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছি আমি দীপ্তি চৌধুরী। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দলের। সে কারণেই রাজনৈতিক দলের আদর্শ, প্রকৃতি, কর্মকাণ্ড ও দলের অভ্যন্তরের গণতন্ত্রের চর্চা ও শৃঙ্খলা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে যে শব্দগুলো, তার মধ্যে অন্যতম সংস্কার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন খাতে সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, স্থানীয় সরকার ও গণমাধ্যমের মতো বিষয় থাকলেও রাজনৈতিক দলের সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। বাস্তবতা হলো রাজনৈতিক দলের সংস্কার ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না, কারণ ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের মূল দায়িত্ব হবে সকল সংস্কার বাস্তবায়ন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রাজনৈতিক দলের সংস্কার। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের সঙ্গে রয়েছেন জনাব জাহিদ নওয়াজ খান, হেড অব ডিজিটাল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তার কাছেই যাই শুরুতে। জনাব আব্দুস সালাম, বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা। বাংলাদেশের 53 বছরে কোনো রাজনৈতিক দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা ছিল না অভ্যন্তর, এই বিষয়ে আপনি কতটা একমত? এখানে আসলে যেমনি আপনার উপস্থাপনার মধ্যে দিয়ে আপনি নিয়ে আসছেন যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দলের, এখানে আমি কিছুটা সংযোজন করতে চাই, ডিফার না, সংযোজন করতে চাই যে শুধুমাত্র এককভাবে রাজনৈতিক দলের না। কারণ ধরো রাজনৈতিক দলের থেকে হয়তো মন্ত্রী হলো, কিন্তু রাষ্ট্রটা চালায় কিন্তু মূলত প্রশাসনিক দায়িত্বে যারা থাকেন মূলত নির্ভর করে তাদের উপর। প্রশাসন কি তাদের বাইরে যেতে পারে? রাজনৈতিক অবশ্যই পারে, বাইরে অবশ্যই পারে, অবশ্য পারে, মানে অনেক সময় ডিকটেট করে। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক নেতাদের বাইরের সিদ্ধান্ত পর্যন্ত তারা নেয়। গত 16 বছর পেরেছে, অনেকটাই পেরেছে। ধরেন আপনি যদি বলেন যে সরকার প্রধান যিনি ছিল, এটা তো আমরা পার্লামেন্টেই দেখছি যে পার্লামেন্টে সিনিয়র রাজনৈতিক নেতারা পর্যন্ত প্রশ্ন করেছে দেশটা চালাচ্ছে কারা। আজকে আমরা যারা এমপি আছি, আমার আন্ডারে উপজেলা মানে নির্বাহী কর্মকর্তা না, আমি ওনার আন্ডারে। অর্থাৎ এই ধরনের বিতর্কগুলো কিন্তু আসছে। অর্থাৎ রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা সমন্বিত মানে প্রচেষ্টা দরকার। সেখানে অবশ্যই মানে স্টিয়ারিংটা থাকে রাজনীতিবিদদের হাতে, কিন্তু স্টিয়ারিংটা চলে যায় কিন্তু আলটিমেটলি প্রশাসনিক যারা দায়িত্বে থাকে তাদের হাতে। বিভিন্ন কারণে সেটা চলে যায়। তো গত 15 বছরও যদি আপনি বলেন, 16 বছরে আমরা কি চাইছি, গত 16 বছরে নির্বাচনগুলো হয়েছে, আমরা বারবার বলছি যে আপনি নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচনটা দেন এবং আপনি রাজনীতিটাকে মানে মুখ্য হিসাবে নেন। আপনি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি খোলা রাখেন, কিন্তু উনি তো সব পথগুলো বন্ধ করে দিয়ে শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করে, শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে পুলিশটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আজকে প্রাতিষ্ঠানিকভাবে পুলিশটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষমা চাইতে হচ্ছে আজকে এই যে একটা অবস্থা, এটার জন্য তো দায়িত্বও নেই। এটা কি রাজনৈতিক দলের ব্যর্থতা বলবেন এটাকে? না, এটা তো বললাম একটা ব্যক্তির ব্যর্থতা। এটা রাজনৈতিক দলের ব্যর্থতা মানে কি? রাজনীতিটাই তো চর্চা হয় নাই দীর্ঘদিন ধরে, তো রাজনীতিই নাই। আজকে রাজনীতিটা যদি থাকতো, স্বাধীনতার বয়স হয় না, এই দেশের জন্য যুদ্ধ করছি, যুদ্ধে যখন যাই সেটা তো একটা রাজনৈতিক যুদ্ধই ছিল। এবং তারপর স্বাধীনতার পরে কি আমাদের মনে একটা মুক্তিযুদ্ধ হিসাবে কি স্বপ্ন দেখতাম যে দেশ স্বাধীন হবে আর পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না, ঢাকার রাজপথে আর মিছিলে গুলি হবে না। গুলি হবে কেন? আমার দেশ আমি চালাবো, তাই না? এটাই তো একটা ধারণা ছিল। কিন্তু কি দেখলাম যে স্বাধীনতার পরে যে ভোটের জন্য লড়াই করলাম সেই ভোট ব্যবস্থায় বাতিল হয়ে গেল, তাই না? সেই ভোট ব্যবস্থাই বাতিল হয়ে গেল। যে মানে কথা বলার অধিকারের জন্য লড়াই করলাম, দেখা গেল সব সংবাদপত্র বন্ধ হয়ে গেল। যে বহুদলীয় রাজনীতির জন্য আমরা লড়াই করলাম, সেই বহুদলীয় রাজনীতি শেষ করে একদলীয় বাকশাল চলে আসলো। অর্থাৎ রাজনীতিটা তো থাকলো না।
আজকে রাজনীতি এই 52-53 বছরে যদি রাজনীতিটাকে আমি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতাম, তাহলে কিন্তু আজকে দেশের অবস্থা এটা হতো না। অনেক ধন্যবাদ। আরেকটি নতুন জায়গা আসলে তৈরি হলো আলোচনা। জাহিদ নওয়াজ খান, আপনার কাছে আমি জানতে চাইছি, বিভিন্ন সময় যে অরাজনৈতিক গোষ্ঠী শক্তিশালী হয়, জনগণের উপর তারা ছড়ি ঘোরায়, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় যায়, সেটা সামরিক বেসামরিক দুই শক্তি হতে পারে। এই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি, তাদের ব্যর্থতা বা সফলতা কতটা জড়িত এই জায়গায়, কি বলবেন? ভাই যেটা বলছিলেন সেখানে যোগ করি যে আমরা এর আগে দেখতাম গত 15-16 বছরে বিশেষ করে সরকারি দলের সংগঠনের অথবা দলের কোনো কমিটি হবে অথবা কেউ নমিনেশন পাবে, একটা কথা খুব প্রচলিত ছিল যে আমার এজেন্সি রিপোর্ট ভালো। এজেন্সি মানে হচ্ছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালো। এর মানে হচ্ছে যে আওয়ামী লীগ অ্যাজ এ রুলিং পার্টি তার প্রার্থী কে হবে সেটা কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের উপর ডিপেন্ড করছে না, সে এই প্রার্থী ভালো খারাপের বিষয়টা ছেড়ে দিচ্ছে গোয়েন্দা সংস্থার আন্ডারে। ব্যর্থতার জায়গাটা ছিল এখানে, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আপনি যদি নিজে পাওয়ারটা অ্যাসার্ট না করে আপনি অন্য জায়গাতে ডেলিগেট করেন, তখন তারা আপনার উপর আরও বেশি চেপে বসবে, এবং এটা হচ্ছে ভাইস ভার্সা, মানে গিভ অ্যান্ড টেকের বিষয়। আর আপনি যেটা প্রশ্ন সেটা হচ্ছে এরকম যে রাজনৈতিক দলের বাইরের শক্তি ছড়ি ঘোরানো। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে বাংলাদেশে আপনি দেখবেন যে একটা হচ্ছে 75, একটা হচ্ছে 90, একটা হচ্ছে 2007, একটা হচ্ছে 2024, এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। সেখানে 75-এর বিষয়টা ছিল একরকম, আর বাকি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু ব্যর্থতাটা কিন্তু ওই জায়গাতে মানে কি আপনি যদি এখন 2024 সালে আসেন, আমরা এমন একটা ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল যারা ছাত্র জনতার অভ্যুত্থানে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 2007-এ আসেন, এই আওয়ামী লীগ এবং বিএনপি দু দল মিলেই এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল যেখানে একটা হস্তক্ষেপ প্রয়োজন হয়েছিল। আসলে সেই হিসাবে আমি বলবো যে আপনি রাজনৈতিক শক্তির বাইরের শক্তিকে ইন্টারফেয়ার করার সুযোগ ওই জায়গাতে দিচ্ছেন যেখানে আপনি ব্যর্থ হচ্ছেন ফর ইউর ওন ইন্টারেস্ট। আপনি কোথাও ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে গত 15 বছর যেটা হয়েছে যে একটি দলকে ক্ষমতায় রাখার জন্যে 2007-এর যে ক্রাইসিস সেটা ছিল একরকম, বিএনপি এমন একটা কেয়ারটেকার প্রধানকে চাচ্ছিলেন যার কারণে মানে ওনারা মনে করছিলেন অথবা মানুষের ইমপ্রেশন ছিল যে পুরো বিএনপি একজন হেড অফ দ্য গভর্নমেন্ট হবে। 96-এ ওইরকম বড় ঘটনা ঘটেনি, তারপরেও একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে ছিল। সো এখানে যেটা ঘটে যে পলিটিক্যাল পার্টি তার ক্ষমতার মোহে এমন ব্যবস্থা কায়েম করে যে ব্যবস্থার কারণে সে ধসে পড়ে। শেখ হাসিনা সরকার যেরকমভাবে ধসে পড়েছে, ধসে পড়ার কারণে তখন রাজনৈতিক শক্তির বাইরের শক্তি এসে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে বা করতে বাধ্য হয়। আমি মোটেই এটাকে সাপোর্ট করছি না, বাট আমি বরং বলছি যে এটা আমাদের সামগ্রিকভাবে ব্যর্থতা, যে আমরা 55 বছর কিন্তু খুব কম সময় না, 55 বছরে আমরা এমন একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি নাই, এবং সেটা অনলি বিকজ অফ লাস্ট ফর পাওয়ার, ক্ষমতার জন্যে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জনাব আব্দুস সালাম, আপনার কি মনে হয় যে একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরের নেতৃত্ব নির্বাচনের বেলায় গণতন্ত্রের চর্চা হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? এটা বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, সব কিছু কিন্তু রিলেটেড। এখানে আপনি রাজনৈতিক দল বলেন, প্রশাসন বলেন, আজকে বিচার বিভাগ বলেন, মানে জনগণের সেন্টিমেন্ট, সব কিছুকে কেন্দ্র করেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। একটার সাথে আরেকটা আপনি যদি বিচ্ছিন্নভাবে চিন্তা করেন তাহলে কোনোভাবেই সেটা সম্ভব না। আজকে রাষ্ট্রের অবস্থাটা কোথায় আসছে, যেন এখন বর্তমান অবস্থায় চিন্তা করে দেখেন যে প্রতিটা সেক্টরেই তো একটা ধস নামছে, প্রতিটা সেক্টর। আজকে মানুষের নীতি নৈতিকতার মানটা কোথায় চলে গেছে, তাই না? আগে সমাজে দেখেন
চুরি বলেন, দুর্নীতি বলেন, ইভেন অফিসে যদি বলেন, একটা ঘুষ নিতেও মানুষ চিন্তা করতো বা কীভাবে নিবে সেটার জন্য চিন্তা করতো। এখন ওপেন সব কিছু হয়, যে জায়গায় রাষ্ট্রীয় ব্যবস্থাটাই মনে হয় যে এটা লিগ্যাল হয়ে গেছে, যে দুর্নীতিটা করতে হবে, দুর্নীতি না করলে কোনো কিছু নাই। অর্থাৎ হেড অফ দ্য গভর্নমেন্ট যখন দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন তো তার আর জবাবদিহিতা থাকে না কোনো কিছু, প্রত্যেকটা প্রতিষ্ঠানই তখন ধ্বংস হয়ে যায়। আর যখন নিজে করাপ্ট হয়ে যায় তার অধীনস্থ সব কিছুকে সে করাপ্ট করে ফেলে। আজকে টোটাল সমাজ ব্যবস্থাটাই তো আজকে অধপতনে চলে আসছে। কাজে এখানে বিচ্ছিন্নভাবে শুধু রাজনৈতিক দলের প্রক্রিয়া বা রাজনৈতিক দল কিভাবে হচ্ছে সেটা দেখলে আলোচনার বিষয়ই তাই আসলে না, সেটাই এই জন্য না, সেটা অবশ্যই সেখানে দরকার। সেটার জন্য তো আজকে বিগত এই যে 15 বছর পরে একটা রাজনৈতিক, তারা তো মুখ্য রাজনৈতিক দল ছিল, কিন্তু রাজনীতি চর্চাটা কি হয়েছে? আজকে মনে করো আমরা তো দেশ স্বাধীন করছি, সে সময় আমরা ছাত্র রাজনীতি করি, তাই না? আজকে ছাত্ররাই তো সে সময় স্বাধীনতার পতাকা তুলছে। আজকে সেই ছাত্র রাজনীতিটাকে গত এই 15 বছর 20 বছর ছিল একটা দল ছাড়া। রাজনীতি চর্চাটা ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, ইকসু নির্বাচন, কোথাও কোনো নির্বাচন হয়েছে, কোনো রাজনৈতিক নেতৃত্ব বের হয়ে আসছে। আগে যে আপনি রাজনীতিবিদদের দোষ দেবেন, রাজনৈতিক দলের দোষ, কিন্তু সেই প্রক্রিয়াটাই তো আপনি রাখেন না। দোষের ব্যাপার না, কিন্তু মানে রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? না, সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ না হওয়ার তো কোনো কারণ নাই, অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার রাজনীতিই তো নাই, রাজনীতির সাপ্লাই লাইনটা বন্ধ। আমি তো বললাম যে বিগত 15 থেকে 20 বছরের মধ্যে আপনার দেখা যে জাতীয় রাজনীতিতে নতুন 2-4টা নাম রাজনীতিতে যারা আসছে দেখাতেই পারবে না। বিএনপি তো রাজনীতি করেছে, তারা তো এখন বলছে যে তারা আসলে রাজপথে ছিল, সংগ্রাম করেছে, রাজনীতি তো হয়েছে, সেটার একটা মানে ফল আসুক না। রাজনীতি আমরা চেষ্টা করতে পারেননি, না, করার সুযোগই ছিল না। আন্দোলন কি রাজনীতির অংশ না? না, সেটাই তো বললাম, আমরা চেষ্টা করছি। মানে আপনি যেটা বলছেন যে বিএনপির কথা যদি বলি, চেষ্টা করছি যে বিএনপির আসলে গত 15 বছরে হয়তো ভাই এটা বোঝাতে চাচ্ছেন যে তারা ইন্টারনাল যে ডেমোক্রেসি সেটা প্র্যাকটিস করার মতো যথেষ্ট সুযোগ ছিল না। আপনি একটা কাউন্সিল আমি করতে পারছি, মূল লক্ষ্যই ছিল একটা মনে কর কোথাও একটা ঘরোয়া মিটিং কি আমি করতে পারছি? আমি তো পারি নাই। বাংলাদেশ তার গত 16 বছর নিয়ে না, আসলে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র আছে, এই অভিযোগ তো অনেক দিনের আসলে, এবং বিভিন্ন গবেষকরা, বিভিন্ন এক্সপার্টরা আসলে বলেন যে রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র না থাকার বেশ কিছু কারণগুলোর মধ্যে এগুলোও গুরুত্বপূর্ণ। যেমন কিছু ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশ রাজনৈতিক দলের একক নেতৃত্বের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতা, দলের সর্বোচ্চ নেতা প্রায় সব সিদ্ধান্ত নেন, উপেক্ষিত হয় নিচের স্তরের নেতাকর্মীদের মতামত, দলের সর্বোচ্চ নেতা নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয় না, দলীয় পদ পদবি বন্টনের অস্বচ্ছ প্রক্রিয়া, কাউন্সিল হলেও দলীয় প্রধানের উপর কমিটি গঠনের দায়িত্ব প্রদান, পরিবারতন্ত্র বা ক্ষমতার উত্তরাধিকার, কয়েকটি পরিবারের মধ্যে সীমিত ও সীমাবদ্ধ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব, ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলের প্রতি দমন নীতি প্রয়োগের মতো ক্ষমতায় থাকা বা ক্ষমতার বাইরে থাকা অবস্থায়ও দলের অভ্যন্তরে ভিন্ন মত দমনের প্রবণতা, রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থ অনুদান বা চাঁদা প্রদানকারীদের কর্তৃত্ব, এই কারণে দলের ভেতরে ব্যবসায়ী ও অবৈধ উপায়ে অর্থ উপার্জনকারীদের প্রভাব বেশি থাকে, যা দলের সৎ ও নীতিবান নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে। এই অনেকগুলো কারণের সাথে সাথে আরো অনেক কারণ নিশ্চয়ই আছে। জনাব জাহিদ নওয়াজ খান, আপনি কি একমত এই কারণগুলোর সাথে, বা আর কোনো কারণ কি অ্যাড করতে চাইবেন? একমত না হওয়ার কোনো কারণ নেই, কারণ সবগুলো কারণই আমাদের এখানে ক্রিয়াশীল। তবে একটা বিষয় হচ্ছে পরিবারতন্ত্রের যে বিষয়টা, এটা মানে খুবই আপনার মুখরোচক বলা যে পরিবারতন্ত্র সব ক্ষেত্রেই যে খুব বড় সমস্যা সেটা তো না। ইন্ডিয়াতে তো জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দীর্ঘদিন কংগ্রেস পার্টির প্রধান হিসেবে ইন্ডিয়াকে রুল করেছেন। ইন্ডিয়াতে ডেমোক্রেসির সমস্যা হয়নি। বা এখন যিনি আছেন নরেন্দ্র মোদী, উনি 3rd টার্ম এসছেন, এটা পরিবারতন্ত্র না হলেও একজন ব্যক্তি কিন্তু 3rd টার্ম একটা রাষ্ট্র পরিচালনা করছেন। সো পরিবারতন্ত্র খুব বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে যে আপনি পার্টিতে ইন্টারনালি ডেমোক্রেসির প্র্যাকটিসটা করছেন কিনা। আপনি লাস্টে যেটা বলছিলেন যে চাঁদা, আপনি দেখেন যে আমেরিকাতে যখন ইলেকশন হচ্ছে, কে চাঁদা দিচ্ছে, কত চাঁদা দিচ্ছে, সবাই মানে একদম স্পষ্ট পরিষ্কার আপনি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। এর মানে হচ্ছে চাঁদা দেওয়াটা বড় সমস্যা না, বা যিনি চাঁদা দিচ্ছেন তাকে আপনি সুবিধা দিচ্ছেন কিনা, সেখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় আছে কিনা। সো এখানে আমাদের যেটা ঘটে যে পরিবারতন্ত্রের মানে আমরা যখন এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাই, যে আমরা কাউকে চিনি না জানি না, হঠাৎ একদিন দেখা গেল যে ইলেকশন আসছে, উনি এই পার্টির একজন প্রার্থী হয়ে গেছেন,
উনি একজন বড় বিজনেস লিডার ছিলেন হয়তো, অথবা একজন বড় আমলা ছিলেন। সো আমার মনে হচ্ছে যে এখানে এবং সেটা কিন্তু কোনো পার্টি ফোরামের মাধ্যমে আসছে না যে ভাই হচ্ছেন ঢাকার মোহাম্মদপুর এলাকার, যখন মোহাম্মদপুরের বিএনপি বা আওয়ামী লীগের কাউন্সিল করে ঠিক করা যে অমুক প্রার্থী হচ্ছেন এরকম না, যে একদম টপ লেভেল থেকে বলে দেওয়া হচ্ছে অমুক এই জায়গার প্রার্থী হবেন। সো সেই জায়গাটা আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনি দলের মধ্যে ইন্টারনালি ডেমোক্রেসিটা প্র্যাকটিস করতে পারেন তাহলে পরিবারতন্ত্র সমস্যা না, বাট ওই একক ব্যক্তির যে ক্ষমতা প্রতিষ্ঠা হয় সেটা যদি দল এখন হয় কি যে দল চাইলেই কি ওই ব্যক্তিকে বের করে দিতে পারছে এরকম তো না, কিন্তু এটা ডিপেন্ড করছে ওই ব্যক্তিত্বের উপরে উনি কতটা তার দলকে তার নিয়ন্ত্রণের বাইরে ইন্টারনালি ডেমোক্রেসি প্র্যাকটিস করতে দিবেন। নির্বাচনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেক সময় দলের আদর্শ নীতির প্রতি অনুগত থাকার থেকে দলের সর্বোচ্চ নেতার প্রতি তিনি কত অনুগত সেটাকে গুরুত্ব দেওয়া হয়, কিংবা নানা কারণেই দলের নির্বাচনে মনোনয়ন পাওয়ার ব্যাপারটিকে নিয়ে প্রশ্ন ওঠে। আপনি আসলে কি বলবেন, এটা কি গণতন্ত্রহীনতার পরিচয়? ঘুরে ফিরে এসে একটা কথাই বলবো যে হোল রাষ্ট্রটাই সিস্টেম লসে চলে গেছে। কাজে বিচ্ছিন্নভাবে খালি আপনি ওই যে রাজনৈতিক, আমি তো বললামই যে একটা রাজনীতি করার যে জায়গায় সুযোগই নাই সেই জায়গায় আপনি অন্য বিষয়গুলো টানতে পারবেন না, যেটা আপনার এখানে প্রশ্নের মধ্যে উত্তরও আছে, তাই না? আপনার যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে কিন্তু আপনার আছে, অর্থাৎ বিরোধী দলকে সুযোগ না করে দেয়া, অর্থাৎ বিরোধী দলের কাউন্সিল করার সুযোগ না থাকা, বিরোধী দলকে সারাক্ষণ খালি মানে কোর্ট কাচারিতে ব্যস্ত থাকা, অর্থাৎ আপনার নর্মাল একটা যদি সিচুয়েশন থাকে তাহলে তো সেটা হবে। আমি তো বারবারই বললাম যে রাজনীতিটাই তো ছিল না। আজকে পার্লামেন্টে কারা ছিল? ব্যবসায়ী, বেশিরভাগ ব্যবসায়ী, তাই না? তাই ছিল না, অর্থাৎ সেই সিস্টেমটাই তো সব শেষ করে দেওয়া হয়েছিল। আপনাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো থাকবে না। তিনি সংবিধানে একই ব্যক্তির পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান যুক্ত করার কথাও বলেছেন। এই ব্যাপারটি নিয়ে কতটা আশাবাদী আপনি? না, অবশ্যই আশাবাদী। আপনি একটা জিনিস দেখেন না কেন, স্বাধীনতার পরে আপনি খালি এই জিনিসটা দেখেন যে বিএনপির জন্ম হলো কেন? আওয়ামী লীগের মতো একটি দল, বা আওয়ামী লীগ ছাড়া তো আরও অনেক রাজনৈতিক দল ছিল, অর্থাৎ সেই সময় সেই দলগুলো ব্যর্থ হয়েছে বলে, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে কিন্তু বিএনপির জন্ম হয়েছে। আওয়ামী লীগ মতো একটা রাজনৈতিক দল যে গণতন্ত্রের কথা বলল, মানুষের ভোটের অধিকার কথা বলল, তারাই কিন্তু সবগুলো অধিকার কেড়ে নিল, দেশ স্বাধীন করলো যার নেতৃত্বে, কেড়ে নিল। তারপরে কি দেখা গেল যে বিএনপি, যে জিয়া রহমান সাহেব তো রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু উনি রাজনীতিবিদ, উনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে তিনিই কিন্তু রাজনীতি ফিরাই দিলেন, গণতন্ত্রটা ফিরাই দিলেন, অর্থাৎ মানুষের মৌলিক অধিকারটা ফিরাই দিলেন। তাই কাজে এখানে পার্সেন্টটা ব্যাপার না, এখানে এটা হলো যে সিস্টেমটা ব্যাপার, যে কে সত্যিকার অর্থে কী চাচ্ছে, তাই না? এখানে এই যে যেটা ভাই যেটা বললে যে ভারতের ব্যাপার, আপনি দেখেন যে ভারতে আজকে সব কিছু কেন আছে, যে ওইখানে আপনার ব্যুরোক্রেসি বলেন, আজকে পলিটিশিয়ান বলেন বা ব্যবসায়ীরা বলেন, তারা যতটুকু মানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে থাকে এবং সেই সিস্টেমের বাইরে সে খুব একটা যায় না, গেলে কিন্তু সিস্টেমে ধরা খায়। খান, বর্তমানে যারা যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এই গণ অভ্যুত্থানকে, তারা আসলে এখন সংস্কারের পরে নির্বাচন চাইছে, যেটা রাজনৈতিক দলগুলো চাইছে আগে নির্বাচন তারপরে সংস্কার। এই যে তাদের কথা, এটা কি আসলে এটার পরিচয় যে রাজনৈতিক দলগুলোর প্রতি তারা আসলে ততটা আস্থা রাখতে পারছে না যতটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাখতে পারছেন? এবং অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে সংস্কার যদি রাজনৈতিক দলগুলোই করে তাহলে তারা 53 বছর আসলে কি করেছিল, তারা তো সংস্কার করেনি। এই জায়গাটা নিয়ে একটু বলবেন? আমাদের রাজনৈতিক দলকে ওইরকম শক্তিশালী জায়গায় নেই রাষ্ট্র কাঠামোতে। আমি যদি অর্থনীতির জায়গা দিয়ে বাংলাদেশকে দেখতে চাই, তাহলে 53 বছরের যে অগ্রগতি সেটা কিন্তু মূলত রাজনীতিবিদদের হাত ধরে এসেছে। প্রথমত আপনি যদি ধরেন যে বাংলাদেশের স্বাধীনতা রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে এসেছে, সো 53 বছরে কিছুই করেনি, কিছু হয়নি, এটা ঠিক না। হ্যাঁ, এর মধ্যে আপস অ্যান্ড ডাউনস ছিল, অনেক ভুল ছিল, অনেক মানে শাসনের নামে দুঃশাসন ছিল, কিন্তু কিছুই হয়নি, সেটা ঠিক না। আবার প্রত্যাশিত যেটা ছিল সেটা হয়নি, এবং যে কারণেই কিন্তু আপনি দেখেন যে গত 15 বছরের যে আমরা মিসরুলের কথা বলি, সত্য যে পলিটিক্যাল পার্টিগুলো ফাইনালি সেটাকে তারা
মানে সাকসেসফুল হতে পারেনি, বিভিন্ন সময় আন্দোলন করে। আজকেও একটা রিপোর্ট দেখলাম, মার্কিন রিপোর্টে এসেছে যে গত বছর অক্টোবর মাসে যখন বিএনপি নির্বাচনকে সামনে রেখে আন্দোলন শুরু করছিল, তখন এই আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসাবে সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। সো এরকম বিভিন্নভাবে বিভিন্ন সময় পলিটিক্যাল লিডারশিপ আন্দোলনটাকে চূড়ান্ত পরিণতিতে নিতে পারে নাই। চূড়ান্ত পরিণতি এসেছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। আবার এটাও আপনাকে বুঝতে হবে যে এই যে সরকারের পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে, মানুষ কিন্তু অনেক 1 থেকে 20টা বা 25টা সংস্কারের দাবিকে সামনে রেখে আন্দোলনে নামে নাই। হ্যাঁ, 8 দফা বা 9 দফা যেটাই বলি, সেখানে সংস্কারের কোনো কথা নাই। প্রথমত আন্দোলন শুরু হয়েছিল একটা ইস্যুতে, কোটা ইস্যুতে। দেন এই আন্দোলনটা যখন গণহারে মানুষ হত্যা শুরু হলো, বিশেষ করে 18, 19, 20, 21 জুলাই। সো কী হয়েছে, আজকে 50 জন মারা গেছে, এই জন্যে আরও 5 লাখ লোক রাস্তায় নেমেছে, পরদিন আরও 100 জন মারা গেছে, পরদিন আরও 10 লাখ লোক রাস্তায় নেমেছে, পরদিন 200 লোক মারা গেছে। সো এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং, গণমানুষ মূলত রাস্তায় নেমেছে এই হত্যার প্রতিবাদ জানাতে। তার সঙ্গে আগের 15 বছর তাদের যে মিসরুল, এটাকে প্রতিবাদ করতে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে শেখ হাসিনা শুড গো, যে শেখ হাসিনাকে যেতে হবে। সেই দাবিকে সামনে রেখে যখন শেখ হাসিনা গিয়েছে, ইয়েস, এখন শেখ হাসিনা গিয়েছে মানেই যে এটাই শেষ হয়ে গেলো তা না, যে পরদিন আমি বিএনপিকে বা জামাতকে কাউকে ক্ষমতা দিয়ে দেবো তা না। এখন যখন আমি ইন্টারিম গভর্নমেন্ট রান করছে, মানুষের এটাও বুঝতে হবে যে মানুষের যে এই ইন্টারিম গভর্নমেন্টকে, সাধারণ মানুষের জনমানুষ যদি আপনি দেখেন যে তারা ডক্টর ইউনূসের উপর আস্থাবান হয়েছে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। এবং সেই আস্থার জায়গা থেকে তারা মনে করছে যে আমরা বাংলাদেশটাকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসতে পারবো। এবং রাইট ট্র্যাকে নিয়ে আসার ক্ষেত্রে এখানে দুই পক্ষেরই, আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল পার্টিগুলো সংস্কার চায় না, তা না। পলিটিক্যাল পার্টিগুলো সংস্কার চাচ্ছে। তারা বলছে যে আপনি নির্বাচনের জন্য যে সংস্কারটা দরকার সেই সংস্কারটা করেন, দেন আপনি এরকম একটা সিস্টেম আমরা ঢুকি, যে সিস্টেমে ঢুকলে সালাম বাইরে গিয়ে সরকার গঠন করার পরে সেই সংস্কার থেকে বেরিয়ে যেতে পারবে না, এরকম একটা ব্যবস্থা করা হোক। জনমত এবং অভিজ্ঞজনদের মতের ভিত্তিতে আমরা বেশ কিছু উপায় আসলে এখানে তুলে ধরেছি, যেগুলোর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সংস্কার হতে পারে বলে তারা মনে করেন। যেমন নিয়মিতভাবে দলের অভ্যন্তরে নির্বাচনের আয়োজন, দলের সদস্য পদ থেকে শুরু করে সকল কর্মকাণ্ড আর্থিক বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে নেতৃত্ব, নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ, দলীয় প্রধান পদে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা উৎসাহিত করা, ভিন্নমত পোষণকারীদের প্রতি সহনশীল মনোভাব এবং ভিন্নমত পোষণে উৎসাহ দেয়া, কেন্দ্রীয় নেতৃত্বে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। জনাব আব্দুল সালাম, আপনি কি বলবেন এই বিষয়ে? এটা শুনেই শেষ করব আয়োজন। আমি একটা রাজনীতিবিদ হিসাবে এটাই মনে করি, একটা রাজনৈতিক কর্মী হিসাবে, অর্থাৎ আপনার যে ক্ষমতায় আসবে সে স্বেচ্ছাচার হবে না, হতে পারবে না। আপনি ওইটা সংস্কার করেন যে কি সিস্টেম করলে ও চোর হবে না, আমি চুরির সুযোগই দেব না। আমার মনে করেন আমার নিয়ম আছে, কোনো পার্লামেন্ট মেম্বার কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে জড়িত হইতে পারবে না, কিন্তু গত 15-20 বছর ধরে তো সেটা হয়ে আসছে। আপনি সেটা বন্ধ করেন। সংস্কার এতদিন রাজনীতির দলরা কি করছে, এতদিন এই 14.5 বছরের ছাত্ররা কি করছে, যে তারা তো ভোট দিতে পারে নাই, তাদের তো বয়স হয়েছে। এই ভোটের জন্য কি ঢাকা ভার্সিটিতে, চিটাগাং ভার্সিটিতে তারা ভোটের দাবির জন্য আন্দোলন করছে? যখন বিরোধী দলের আমাদের যখন উপরে হামলা হয়েছে, যখন আমাদের ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে ঢুকতে দেয় নাই, পিটাইছে, তখন তারা কি সেটার পক্ষে দাঁড়াইছে? আপনারাই কিছু করতে পারেননি সাধারণ ছাত্ররা? ওই তো তার মানে এটা কি, যে নিজেরটা নিজের দিকে তাকাই আমি। অর্থাৎ আমি এইটা বিএনপি আমরা যেটা চাচ্ছি, যেটা আমি তো আমার কারণে চাচ্ছি না, আমি চাচ্ছি রাষ্ট্রটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যেটা সবাই বলতেছে যে আমার স্বাধীনতা সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন চলে আসছে। আমি একটা আধিপত্যবাদী সরকারের ইসে থেকে দেখা গেছে যে আমার দেশটা একটা বাজারে রূপান্তরিত